মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীদের মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। নমস্কার, আমি সমাপ্ত। আপনারা শুনছেন মৈত্র স্টোরি। আমাদের আজকের নিবেদন রঙ্কিনী দেবীর খড়গ। কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি সমাপ্ত। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। জীবনে অনেক জিনিস ঘটে, তাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতি প্রাকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞলব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে। ইহা লইয়া তর্ক উঠাইব না, শুধু এতটুকুই বলিব, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এইরূপ একটা ঘটনা ঘটিয়াছিল, যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজিয়া পায় নাই। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করিব আমি। আচ্ছা, এবার ঘটনাটা শুরু করি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন আমি মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছু দিন বসবাস করিলেই বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানু দেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলো অবস্থিত। সর্বশেষ সারির বাড়িগুলো খিড়কি দরজা খুলিলে দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচি, বিলম্ব বৃক্ষের পাতলা জঙ্গল। একটা সবৃহৎ বট গাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠিলাম। শালবনের মধ্যে একটি পাথরের ভাঙ্গা মন্দির আমি দেখিতে পাইলাম। সঙ্গে ছিল আমার 2টি উপরের ক্লাসের ছাত্র, তাহারা মানভূমিবাসী বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ বাঙালি মাদ্রাজি, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মালভূমি জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি আদিবাসী আসিয়া বসবাস করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটি অদ্ভুত গঠনের, অনেকটা যেন ওই চাঁচড়া রাজবাড়ির ওই 10 মহাবিদ্যা মন্দিরের ধরনটা। এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য। দক্ষিণের দেওয়ালে পাথরের চাই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে। দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারপাশে বন তুলসীর ঘন জঙ্গল। সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙ্গা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙ্গা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিলাম। তবুও আগ্রহস্বর হইয়া
যাইতেছিলাম ভালো করিয়া দেখিতে। একজন ছাত্র বাধা দিয়াই আমায় বলিল, স্যার স্যার ওদিকটা যাবেন না, যাবেন না স্যার ওদিকটা। কেন কেন যাব না? না, জায়গাটা ভালো না স্যার, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ওই ভয়ভীত আছে, বুঝতেই তো পারছেন, মানে অমঙ্গলের ভয়। কেউ ওদিকটা যায় না স্যার। আচ্ছা, এটা কি মন্দির? হ্যাঁ স্যার, ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। এরকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের ওই বাপ ঠাকুরদার আমল থেকে। আসুন স্যার, চলুন আমরা আমরা নিচের দিকে নামি স্যার, আসুন আসুন। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগলো নামিবার জন্য। রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করিয়াছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি, তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় যেন। আমার মনে হইয়াছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়াই দিলাম। বছর খানেক কাটিয়া গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রাম ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। এ বাতিক আমার অনেক দিন হইতেই আছে। নতুন জায়গায় আসিয়া বাতিকটা যেন বাড়িয়াই উঠিল। চেরো গ্রাম হইতে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাড়া উঁচু একটি অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে অনেক বড় মেলাও বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকম গল্পই করিতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে ওই চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা আমি শুনিতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশের প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি, এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া হানা দিয়েছি, তাহার হিসেব দিতে পারিব না। মানভূমের এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত, এদেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি। কলিকাতা বালিগঞ্জের কথা তো ইহা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন, চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হইয়াই বৃদ্ধর মুখের দিকে চাহিলাম। রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া। আমি বলিলাম, মন্দির দেখেছি, কিন্তু ওই রঙ্কিনী দেবীর কথা জানবার জন্য যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ হয়ে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বলিলেন, রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায়। কেন কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাত বাস করত, তাদেরই দেবতা উনি।
ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদের ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ ওই মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে এ মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে এই রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষে নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছেও নাকি। একটা প্রবাদ আছে এ অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিনী দেবীর হাতের খাড়া রক্ত মাখা হয়ে যেত। আমি যখন প্রথম এদেশে আসি, সে আজ থেকে ওই 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা আমি শুনেছিলাম। আচ্ছা, রঙ্কিনী দেবীর বিগ্রহ আপনি দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙ্গা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা ওই বিগ্রহটি নিয়ে চলে যায় অন্য দেশে। রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরেরই এক সেবায়ত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামে। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্ত মাখা হওয়ার কথাও তার মুখে আমি শুনেছি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি। বয়স হয়েছে না, বড় বেশি কোথাও আর বেরোয় না। আচ্ছা, ওই বিগ্রহ মূর্তিটি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুন্ডু থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লিখা জোখা নেই। এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুললে এখনো নরমুন্ডু পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায়। এ কথা শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীর তলা হইতে ফিরিবার পথে আমার গাটাও কেমন ছমছম করিতে লাগিল। আরও বছর 2 সুখে দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও কয়েকদিন আমি থাকিয়াই যাইতাম। কিন্তু স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত। তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাদেরই লোক বেশি থাকিবে, ইংরাজি মাস্টার একজনই মাদ্রাজি রাখিতে হইবে, ইত্যাদি ইত্যাদি। আমি ইংরাজি পড়াতাম। মাঝে হইতে আমার চাকুরি রাখা দায় হইয়া উঠিল। এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল। পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাইয়াছিল। ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহি নাই। এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম। কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরো গ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কি কাজের জন্য উপস্থিত হইল। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে। তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেই নাই। বাড়িতে ঢুকিয়াই চারিদিক চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এ বাড়িতে আপনি থাকেন? আমি বলিলাম, হ্যাঁ, আগে আগে ছোট গা, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরেই থাকতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথবাবু এটা আমায় ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরাও আছে।
একদিকে একটা সরু যাতায়াতের বারান্দাও, জবরদস্ত গঠন, যেন খিলজিদের আমলে দুর্গ কি ওই জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটুকু ওই চুন বালি খসাতে পারিবে না। বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গঠন হয়তো তাহার ভালো লাগিয়াছে। আমি বলিলাম, সেকালের গড়ন, খুব টনকো, আগাগোড়া পাথরে। চন্দ্রপাণ্ডা বলিল, না না, সেজন্য নয়। আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়ি হলো রঙ্কিনী দেবীর সেবায়ত বংশের। ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা তো আমি জানতামই না। তা বেশ বেশ, অনেক দিন পরে বাড়িটাতে ঢুকলাম কিনা আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30, আর এখন হয়েছে 60। তারপর অন্যান্য কথায় আসিয়া পড়িলাম। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়ে উঠিলেন। আরও বছরখানেক কাটিয়াছে। দেশের স্কুলে চাকরির আশ্বাস পাইলেও আমি এখনো যাই নাই। কারণ এখানকার বাঙালি আর মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়াই আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয়। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই। রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর ওই রাখহরি আমার রান্নাবান্নার কাজ করে দেয়। এ কয়দিন স্কুলে ছুটি ছিল। রাখহরিকে আমি সঙ্গে করে নিয়ে গিয়াছিলাম। বাহিরের দরজা তালা খুলিয়াই রাখহরি বলিয়া উঠিল, এ কি বাবু, এ কিসের রক্ত? দেখুন দেখুন, কিসের রক্ত? প্রায় চমকিয়াই উঠিলাম। তাই বটে, বাহিরের দরজায় চৌকাঠের ঠিক ভেতর দিক হইতে রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে। এক টানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কাহারও মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে। আমি তো অবাক। কিসের রক্তের ধারায়? কোথা হইতেই বা আসিল? আজ 2 দিন তো বাসা বন্ধই ছিল। বাড়ির ভেতরে উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে? তাহার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর, বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বলিলাম, এই দেখ তো, রক্তটা কোন দিক থেকে যাচ্ছে দেখ। এ যেন ওই বড় হুলো বেড়ালটার কাজ মনে হয়। দেখ দেখ দেখ। রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙ্গা চোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন চোর কুঠুরি খুলি নাই। চোর কুঠুরির দরজা পার হইয়াই বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না। গত কাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালা বন্ধ। যদি বেড়ালের ব্যাপারই হয়, বেড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়া খোলা হইল। আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙ্গা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সরকি, ভাঙ্গা টিন, শাবল প্রভৃতি ঠাসা বোঝানো। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে। রাখহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ কি বাবু, এতে কি করে এমন ধারা রক্ত লাগিল?
তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল, দেখুন বাবু, দেখুন কাণ্ডখানা দেখুন। জিনিসটাকে হাতে লইয়া সে বাহির আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙ্গা খাড়া বা রামদা, আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙ্গা, একটু আধটু রক্ত নয়, ফলাতে আগা গোড়া রক্ত মাখানো, মনে হয় যেন খাড়াখানা হইতে এক্ষুনি টপ টপ করিয়া রক্ত ঝরিয়া পড়িবে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল। 2 বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিনী দেবীর সেবায়ত বংশের ভদ্রাসন বাড়ি এটা। পুরনো জিনিসের গুদাম এই এই চোর কুঠুরিতে রঙ্কিনী দেবীর হাতের খড়গখানা তাহারাই রাখিয়াছেন হয়তো। মড়কের আগে বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়া প্রবাদ। আমার মাথা ঘুরিয়া উঠিল। মড়ক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার, কিন্তু তাহা আর পাই নাই। পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাঁচরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হইল। লোক মরিয়া ধুল ধাবার হইতে লাগিল। চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল। মড়কের জন্য স্কুল বন্ধ হইয়া গেল। আমি দেশে পালাইয়া আসিলাম। তারপর আর কখনো চেরোতে যাই নাই। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশে স্কুলের চাকরিটা আমি পাইয়াছিলাম। সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে আমি ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাহাকে অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝেন।